অল্প ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। গল্পের ১৩তম অংশ। আজ ৪ দিন ধরে নিজেকে রুম বন্দি করে রেখেছে মেঘ। ওর নিজেকে কেমন জ্যান্ত লাশ মনে হচ্ছে। সেদিন রাতে ও ছাদ থেকে নিচে নেমে দেখে রিয়ান, হিয়ান, অভি, আহির, মিহির ওরা সবাই আহানকে খুঁজতে যাওয়ার জন্য বের হচ্ছে। মেঘ ওদের কথা শুনে বুঝতে পারে আহান ছাদ থেকে নেমে তখনই বাসা ছেড়ে বেরিয়ে গিয়েছে। মেঘকে নামতে দেখে মিহির ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে সোজা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর মেঘ ওর রুমে চলে আসে। সেদিন যে রুমে ঢুকেছে তারপর ও আর রুম থেকে বের হয়নি। সার্ভেন্ট এসে সময় মতো ওকে খাবার দিয়ে যায় ঠিকই, কিন্তু মেঘ এক বেলাও ঠিক করে খাবারটা খায় না। কোনো রকম ঔষধ খাওয়ার জন্যে একটুখানি খায়। সারাদিন বেডের এক কোনায় শুয়ে শুয়ে আহানের কথা ভেবে কান্না করে। মাঝে মাঝে কান্না করতে করতে যখন ওর মাথায় ভয়ঙ্কর যন্ত্রণা উঠে তখন ও বালিশ দিয়ে মুখ চেপে ধরে চিল্লিয়ে কান্না করে। তবে মুখে বালিশ চেপে ধরায় সেই কান্নার শব্দ কারো কানে গিয়েই পৌঁছায় না। মেঘ আনশোয়া হয়ে বিছানার সাথে হেলান দিয়ে ফোনের গ্যালারিতে আহানের কিছু পিক দেখছিল। তখনই ওর রুমের দরজায় কেউ এসে নক করল। মেঘ ভাবল সার্ভেন্ট হয়তো খাবার নিয়ে এসেছে। তাই ও ফোনটা বিছানায় রেখে দরজা খুলতে চলে গেল। দরজাটা খুলতেই ও অবাক হলো। কারণ ওর সামনে হিয়ান দাঁড়িয়ে আছে। হিয়ানের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। মেঘ কিছু বলতে যাবে তার আগেই হিয়ান মেঘকে সাইড করে গটগট করে রুমে ঢুকে রুমের দরজাটা লক করে দিল। দরজা লক করতে দেখে মেঘের ভ্রু কুঁচকে এলো। হিয়ান মেঘের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, এত কিছু করার পরেও তুই রুমে ঢুকে এভাবে শান্ত হয়ে বসে আছিস? লাস্ট ৪ দিন ধরে আমরা প্রত্যেকটা মানুষ আহানকে পাগলের মতো খুঁজে চলেছি। আর তুই? তোর তো আহান মরে গেছে নাকি বেঁচে আছে সেটা নিয়েও কোনো মাথা ব্যথাই নেই। কি সুন্দর নিজের রুমে বসে আরামসে খাচ্ছিস, ঘুমাচ্ছিস। একটা বারও ভাবছিস না তোর থেকে এত বড় আঘাত পাওয়ার পর ওই ছেলেটার কি অবস্থা হয়েছে? হিয়ানের কথা শুনে মেঘ বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালো। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আহান ভাইয়াকে ৪ দিন ধরে খুঁজে চলেছ মানে? ভাইয়া এখন কোথায় আছে? হিয়ান শক্ত কণ্ঠে বলল, জানি না কোথায় আছে। তবে বাংলাদেশে নেই। অন্য কোনো কান্ট্রিতে চলে গেছে। ওর ফোনটাও বন্ধ। কথাটা শুনে মেঘ ধপ করে ফ্লোরে বসে পড়ল। ওর মাথাটা কেমন খালি খালি লাগছে। ও ভাবতেই পারেনি আহান কাউকে কিছু না বলে এভাবে দেশ ছেড়ে চলে যাবে। হিয়ান আবারও বলল, ৪ দিন ধরে আমরা সবাই হন্যে হয়ে ওকে খুঁজে চলেছি। আমাদের যত সোর্স ছিল সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। কিন্তু সেদিন ফার্ম হাউস থেকে বের হওয়ার পর ওকে আর কেউ দেখেনি। একটু আগে ওর এ জানালো ও নাকি দেশ ছেড়েই চলে গেছে। কোথায় গেছে কাউকে কিচ্ছু জানায়নি। হিয়ানের কথা শেষ হতেই মেঘ হাউমাউ করে কেঁদে দিল। মেঘকে কাঁদতে দেখে হিয়ান অবাক হলো। ও ভাবতে পারেনি আহানের যাওয়ার খবর শুনে মেঘ কাঁদবে। হিয়ান অবাক হলেও ওর মন একটুও নরম হলো না। ও বিদ্রূপের স্বরে বলল, কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা। তুই তো এটাই চেয়েছিলি যাতে আহান তোর থেকে দূরে চলে যায়। আর তুই তোর নিউ বয়ফ্রেন্ডকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারিস। মেঘ কাঁদতে কাঁদতে চিল্লিয়ে বলল, না, আমি কখনো চাইনি উনি আমার থেকে দূরে চলে যাক। আমি তো সারা জীবন ওনার সাথেই থাকতে চেয়েছিলাম। হিয়ান দাঁতে দাঁত চেপে বলল, তোর এই ন্যাকামোগুলো এখন একটু বাদ দে প্লিজ। এসব এখন আমার আর সহ্য হচ্ছে না। এতই যখন সাথে থাকতে চেয়েছিলি তাহলে অন্য ছেলের সাথে রিলেশনে গেলি কেন? আহানকে এভাবে ঠকালি কেন? মেঘ আগের থেকেও আরো জোরে চেঁচিয়ে বলল, আমি কোনো রিলেশনে যাইনি। কাউকে ঠকাইনি। আমার ব্রেন টিউমার হয়েছে। তাই এসব নাটক করতে বাধ্য হয়েছি। মেঘের কথাটা কানে আসার সাথে সাথে হিয়ান দুকদম পিছিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছিস এসব? তোর ব্রেন টিউমার আসবে কোথা থেকে? তুই নিজের দোষ ঢাকার জন্যে আমাকে মিথ্যা বলছিস তাই না? আমি জানি তুই আমাকে মিথ্যা বলছিস। হিয়ানের কথা শুনে মেঘ ওর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়াল। তারপর ফ্লোর থেকে উঠে টেস্টের সব রিপোর্টগুলো হিয়ানকে দেখালো। সব রিপোর্ট দেখার পর হিয়ান বাকশূন্য হয়ে গেল।
ওরা সবাই মিলে মেঘকে কত কিছু বলেছে, অথচ কেউ একটা বারো মেঘের এত বড় সমস্যাটা আন্দাজ করতে পারেনি। হিয়ান কিছুক্ষণ থম মেরে বসে থেকে মেঘকে বলল ও সবাইকে সবটা জানিয়ে দিবে। কিন্তু মেঘ অনেক কষ্টে হিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে কাউকে কিছু বলতে বারণ করল। হিয়ান প্রথমে রাজি না হলেও পরে মেঘের কথা শুনে রাজি হয়ে গেল। মেঘ বলেছিল ও যেদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবে সেদিন ও নিজে সবাইকে সব সত্যিটা জানাবে। তার এক সপ্তাহ পর মেঘ বাসার সবাইকে জানায় ও আর এই বাসায় থাকতে চায় না। ওর বয়ফ্রেন্ডের সাথে অন্য আলাদা একটা বাসায় থাকতে চায়। সবাই মেঘের কথা শুনে সাফ সাফ মানা করে দেয়। কিন্তু মেঘ কারো কোনো কথায় পাত্রা না দিয়ে সবার সাথে মিসবিহেভ করে বাসা থেকে বের হয়ে আসে। কারণ এখানে থাকলে ওর অসুস্থতার কথা সবাই জেনে যেত। বাসা থেকে বের হওয়ার আগেই মেঘ নিউ জব আর ফ্ল্যাটের ব্যবস্থা করেছিল। ও বাসা থেকে বের হয়ে সোজা গিয়ে নিজের ফ্ল্যাটে ওঠে। কিছু দিন পর অফিসও জয়েন করে। প্রথম প্রথম ওর কাজগুলো বুঝতে একটু সমস্যা হতো। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায়। অফিস জয়েন করার 1 মাস পর মেঘ ওর ভার্সিটি চেঞ্জ করে ফেলে। সাথে ওর ফোনের সিম কার্ডও চেঞ্জ করে ফেলে। হিয়ান ছাড়া বাকিদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। এই 2 বছর মেঘকে ডাক্তার দেখানো থেকে শুরু করে ওর থেরাপি, মেডিসিন সব কিছুর খরচ হিয়ান দিয়েছে। নিজের সাধ্যমতো মেঘকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করেছে। যখনই মেঘ একটু অসুস্থ হয়ে পড়ত হিয়ান নিজের সব কাজ ফেলে রেখে ওর কাছে ছুটে যেত। আর মেঘ যতক্ষণ পর্যন্ত না বেটার ফিল করত ততক্ষণ পর্যন্ত হিয়ান ওর পাশ থেকে এক পাও নড়ত না। বর্তমান। হিয়ান মেঘের মাথায় এক হাত রেখে বলল, কাঁদছিস কেন বুড়িটা? ভয় পাস না। আমি আছি তো, তোর কিচ্ছু হতে দেব না। মেঘ হিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভীষণ ভয় লাগছে ভাইয়া। মনে হচ্ছে আমি কখনো আর আমার কাছের মানুষগুলোকে দেখতে পাবো না। হিয়ান বলল, মেঘ 2টা বছর একা একা ফাইট করেছিস নিজের এই অসুখটার সাথে। আর আজকে শেষ মুহূর্তে এসে এরকম বোকা বোকা কথা বলছিস? ইনশাআল্লাহ দেখিস কিচ্ছু হবে না তোর। একবার সার্জারিটা হয়ে গেলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। হিয়ানের কথা শেষ হতেই মেঘ হিয়ানকে ছেড়ে দিল। তারপর হিয়ানের দিকে ম্লান হেসে বলল, আমাকে সান্ত্বনা দিচ্ছ ভাইয়া? থাক, দিতে হবে না। আমার ডাক্তারের সাথে কথা হয়েছে। উনি বলেছেন সার্জারিতে আমার লাইফ রিস্ক আছে। বাঁচার চান্স খুবই কম। মেঘের কথা শুনে হিয়ান মাথা নিচু করে ফেলল। ওর চোখের কোণে পানি চিকচিক করছে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহানকে আমি আমার লাইফ থেকে দূরে পাঠিয়ে দিয়ে ভালোই করেছিলাম। কারণ 2টা বছর আমি যেই যন্ত্রণা সহ্য করেছি আহান যদি আমাকে অতটা কষ্ট পেতে দেখত কখনো সহ্য করতে পারত না। আহান কেন, বাকিরা কেউই সহ্য করতে পারত না। তার থেকে ওরা আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে থেকেছে, সেটাই ভালো হয়েছে। ওরা ভেবেছে আমি ওদের ছেড়ে ভীষণ ভালো আছি। আমিও এখন আর ওদের এই ভুলটা ভাঙাতে চাই না। এতদিন যেটা ভেবে এসেছে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিনও না হয় এটাই ভাববে। এইটুকু বলে মেঘ একটু থামল। তারপর আবার বলল, আমার একটা কথা রাখবে ভাইয়া? ধরে নাও এটাই আমার শেষ আবদার। শেষ আবদার কথাটি শুনে হিয়ান অসহায় দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। মেঘ নিচু স্বরে বলল, ভাইয়া আমার যদি কিছু হয়ে যায় তাহলে কখনো ওদের সত্যিটা বলবে না প্লিজ। ওরা এতদিন যেমন ভেবে এসেছে যে আমি স্বার্থপর, ঠকবাজ, ক্যারেক্টারলেস একটা মেয়ে, আমার যাওয়ার পরও না হয় সেটাই ভাবল। ওরা সত্যিটা যদি জানতে পারে তাহলে সবাই খুব কষ্ট পাবে। তার থেকে আমাকে খারাপ ভেবে না হয় সবাই আমাকে ভুলেই গেল। সবার ভালোর জন্য না হয় কিছু কথা অজানাই থেকে গেল। আমি না হয় একটা খারাপ মেয়ে হয়েই পৃথিবী থেকে বিদায় নিলাম। কেউ আমার জন্যে নাই বা দোয়া করল। কিন্তু দিনশেষে ওরা সবাই ভালো তো থাকবে। আর ভুলে যাবে এই স্বার্থপর, খারাপ মেয়েটাকে। কথাটা বলে মেঘ আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে ছাদ থেকে নিচে নেমে গেল। এদিকে হিয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এত চেষ্টা করার পরেও কি শেষ রক্ষা হবে না? আহানের কাছে কি মেঘকে আর ফিরিয়ে দিতে পারবে না? কেউ কি কোনোদিন জানতে পারবে না, এই 2 বছরে ওরা সবাই যতটা কষ্ট পেয়েছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট মেঘ পেয়েছে? সত্যিই কি সবার সবকিছু অজানাই থেকে যাবে?
কথাগুলো ভাবতে ভাবতে হিয়ান রেলিংয়ের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল। মেঘ ছাদ থেকে নেমে সোজা নিজের রুমে চলে আসলো। সেখানে এসে রুমের দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কখনো ঘুমের দেশে পাড়ি জমালো বুঝতেই পারল না। ঘুম যখন ভাঙল তখন বিকাল 4:30 বাজে। মেঘ শোয়া থেকে উঠে বসে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। ও এত সময় পর্যন্ত কিভাবে ঘুমিয়েছে বুঝতেই পারছে না। এখনো ব্রেকফাস্ট, লাঞ্চ কিছুই করা হয়নি। মেডিসিনগুলোও খাওয়া হয়নি। শাওয়ার নেয়নি, নামাজ পড়েনি। সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে। সকালে কিছু না খেয়েই ছাদে চলে গিয়েছিল। ছাদে যাওয়ার পর ওর ডাক্তার ওকে ফোন করে জানায় সামনের সপ্তাহে ওর সার্জারি হবে। আর অপারেশন থিয়েটারে যখন তখন ওর যা কিছু হয়ে যেতে পারে। ও যাতে মেন্টালি নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে। সার্জারিতে আরও কিছু কমপ্লিকেশন হতে পারে, ডাক্তার সেগুলো ওকে জানায়। সব শুনে মেঘের মনে হয়েছিল ও হয়তো আর বাঁচবেই না। তাই তখন হিয়ানকে জড়িয়ে ধরে অভাবে কেঁদে দিয়েছিল। মেঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্যে। মেঘ শাওয়ার নিয়ে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। তখনই কেউ এসে দরজায় নক করল। মেঘ টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে গিয়ে দরজাটা খুলল। দেখল আহান দরজার সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। আহানকে এখানে দেখে মেঘ একটু হকচকিয়ে গেল। আহান ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নেও, আমরা সবাই একটু পরে ঘুরতে বের হব। কথাটা বলে আহান ফোনের দিক থেকে চোখ তুলে সামনে তাকাতেই ওর দৃষ্টি মেঘের উপর আটকে গেল। আহান মুগ্ধ দৃষ্টিতে পলকহীন চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে নেই কোনো লালসা, নেই কোনো খারাপ আকাঙ্ক্ষা। শুধু আছে একরাশ ভালোলাগা আর ভালোবাসার। শাওয়ার নেওয়ায় মেঘকে একদম স্নিগ্ধ লাগছে। ওর চুল থেকে পানির ফোঁটা টুপটাপ করে ওর চোখ, গাল, ঠোঁট, গলায় চুইয়ে চুইয়ে পড়ছে। মনে হচ্ছে সদ্য ফোটা কোনো তাজা গোলাপকে এইমায় পানিতে চুবিয়ে ওঠানো হয়েছে। আর তার শরীর থেকে পানির ফোঁটাগুলো মুক্তোর মতো ঝরে পড়ছে। আহানকে এভাবে তাকাতে দেখে মেঘের অস্বস্তি হতে লাগল। ও মাথাটা নিচু করে কাচুমাচু করতে করতে এদিক সেদিকে তাকাতে লাগল। আহানের হঠাৎ চোখ গেল মেঘের গলার দিকে। গলার দিকে চোখ যেতেই মুহূর্তের মধ্যে ওর চেহারা থেকে মুগ্ধতার রেশ কেটে গেল। আহান অবাক হয়ে তাকিয়ে আছে মেঘের গলার চেইনটার দিকে। যদিও লকেটটা দেখা যাচ্ছে না, তারপরেও চেইনের ডিজাইনটা দেখে আহানের চিনতে একটু অসুবিধা হলো না যে এটা ওর দেওয়া সেই চেইনটা। আহান হাত বাড়িয়ে মেঘের চেইনটা ধরতে যাবে, তার আগেই মেঘ দ্রুত দুকদম পিছিয়ে গেল। সেই সুযোগে আহান রুমের মধ্যে ঢুকে দরজাটা লক করে দিল। আহানকে দরজা লক করতে দেখে মেঘ একটু ঘাবড়ে গেল। পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে কণ্ঠে একটু জোর এনে বলল, এ কি আপনি পারমিশন না নিয়ে আমার রুমে প্রবেশ করেছেন কেন? আহান দুষ্ট হেসে বলল, তুমি পারমিশন না নিয়ে আমার নামের লকেট গলায় পরতে পারো, আমার সারনেম ইউজ করতে পারো, আমাকে না বলে অন্য ফ্ল্যাটে গিয়ে থাকতে পারো, আর আমি পারমিশন না নিয়ে একটু তোমার রুমে ঢুকতে পারবো না? আর তাছাড়া তুমি আমার আইনতো বিয়ে করা বউ। তাই তোমার রুমে ঢুকতে গেলে আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আহানের কথা শুনে মেঘ ভয় পেয়ে গেল। মেঘ বুঝতে পারছে না যে ও আহানের সারনেম ইউজ করে, সেটা আহান কিভাবে জানল। এ কথা তো কারোরই জানার কথা না। মেঘের ভাবনার মধ্যে আহান ওর একদম কাছে গিয়ে ওর কোমরে হাত রাখল। তারপর হেঁচকা টান দিয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর কানের কাছে লো ভয়েজে বলল, তোমার খুব সুন্দরভাবে গুছিয়ে বলা মিথ্যেগুলো আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছে মাই কুইন। একবার আমি পুরো সত্যিটা জানতে পারি তারপর তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারছো না। এতগুলো বছর অনেক জ্বালিয়েছ, এখন আর এসব জ্বালা সহ্য করার মতো শক্তি আমার মধ্যে অবশিষ্ট নেই। কথাটা বলে আহান মেঘের গলায় থাকা চেইনটা টান দিতেই জামার মধ্যে থেকে লকেটটা বেরিয়ে আসলো। আহান লকেটটার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছে। এটা সত্যিই ওর দেওয়া চেইনটা। তার মানে ওর মেঘ পরি আজ অব্দি এটা গলা থেকে খুলেনি। আহানের ভাবনার মধ্যেই মেঘ ছো মেরে আহানের হাত থেকে চেইনটা নিয়ে লকেটটা আবার জামার মধ্যে ঢুকিয়ে হাইড করে ফেলল। আহান বিদ্রূপের স্বরে বলল, লকেটটা লুকিয়ে ফেললেই কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে নাকি? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ককিসের মিথ্যে?
এটা আপনার দেওয়া উপহার ঠিকই, বাট এতে আপনার নাম, সেই জন্য এটা পড়িনি। আমার বয়ফ্রেন্ডের নামও এ দিয়ে, তাই এটা আর খুলিনি, এখনো পড়ে আছি। মেঘের কথা শেষ হওয়ার সাথে সাথে আহান হাত দিয়ে শক্ত করে মেঘের গাল চেপে ধরল। তারপর রাগী চোখে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা মিথ্যা কথা বললে তোমার হাত পা ভেঙে তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। আমাকে কি তোমার সার্কাসের জোকার মনে হয় যে তুমি যখন যা বলবে সেটাই আমি বিশ্বাস করে নিব? অলরেডি তোমার ওইসব ভুলভাল কথা বিশ্বাস করে আমার জীবন থেকে 2 বছর নষ্ট হয়ে গেছে। আর না, এইবার আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করব না। নিজে খোঁজ খবর নিয়ে সবটা জানব। কথাটা বলে আহান মেঘের গাল ছেড়ে দিল। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, নিজে খোঁজ খবর নিয়ে সবটা জানবেন মানে? আহান মেঘের আরেকটু কাছে গিয়ে ওর চোখে চোখ রেখে বলল, আমি অলরেডি লোক লাগিয়ে দিয়েছি। এই 2 বছর তুমি কি কি মহৎ কাজ করেছ সব নিউজ 24 ঘন্টার মধ্যে আমার কাছে এসে পড়বে। এমনিতেই বড্ড দেরি করে ফেলেছি। আমি যদি সেদিন তোমার কথাগুলো বিশ্বাস না করে তোমার ব্যাপারে একটু খোঁজখবর নিতাম তাহলে আর এত কিছু হতোই না। আহানের কথা শুনে মেঘের হাত পা কাঁপছে। ও ভাবছে আহান যদি সবটা জেনে যায় তাহলে ওর এতদিনের করা সব প্ল্যান মাটিতে মিশে যাবে। আর সত্যিটা জানলে আহান কিছুতেই সহ্য করতে পারবে না। মেঘকে এতটা ভয় পেয়ে যেতে দেখে আহান মেঘের গালে স্লাইড করতে করতে বলল, এত ভয় পাচ্ছ কেন মেঘপরি? আহানের প্রশ্নের উত্তর না দিয়ে মেঘ মাথাটা নিচু করে ফেলল। আহানের স্পর্শে ওর শরীর জমে যাচ্ছে। হৃদস্পন্দনের গতি দ্রুত উঠানামা করছে। ঠোঁট জোড়া মৃদু কাঁপছে। কোথা থেকে রাজ্যের লজ্জা, জোরতা এসে মেঘের চোখের পাতায় ভর করেছে। তাই তো চোখ তুলে আহানের দিকে তাকানোর শক্তিটুকু পাচ্ছে না। হুট করেই আহান এক হাত মেঘের ঘাড়ে রেখে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় মেঘ চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। আর আহান পরম যত্নে চোখ বন্ধ করে নিজের ভালোবাসার মানুষটার ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 62। সন্ধ্যা সকাল 6:30। রেস্টুরেন্টে এক পাশের চেয়ারে বসে আছে মেঘ। মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে ওর। গাটা কেমন গুলিয়ে উঠছে। সকাল থেকে এখন পর্যন্ত খাবার বা ঔষধ কিছুই খাওয়া হয়নি। তাই শরীর ভীষণ উইক লাগছে। ভেবেছিল গোসল করে নামাজটা পড়ার পর খাবার খেয়ে ঔষধ খাবে। কিন্তু নামাজ পড়ার পর সারিকা, সাইফা ওকে রেডি করিয়ে জোর করে নিজেদের সাথে বাইরে নিয়ে এসেছে। বলেছে এখন কিছু খাওয়ার দরকার নেই, বাইরে গিয়ে একসাথে খাবে। অগত্যা মেঘ বোনদের আবাদার আর ফেলতে পারেনি। কিছু না খেয়েই চলে এসেছে। মেঘের সোজাসুজি টেবিলের অপর পাশের চেয়ারটায় বসে আছে আহান। খাবার এখনো এসে পৌঁছায়নি তাই সবাই মিলে আড্ডা দিচ্ছে। আহান সবার সাথে কথা বলছে আর মাঝে মাঝে আর চোখে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘকে কেমন অস্বাভাবিক লাগছে ওর কাছে। আহান ভ্রু কুঁচকে মেঘকে উদ্দেশ্য করে বলল, আর ইউ ওকে মেঘ? হঠাৎ এভাবে বলায় মেঘ একটু হকচকিয়ে উঠল। বাকিরা সবাই মেঘের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। ও যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক আছি। মেঘ ঠিক আছি বললেও কথাটা আহানের একদম বিশ্বাস হলো না। কারণ মেঘকে দেখেই মনে হচ্ছে ওর কিছু একটা সমস্যা হচ্ছে। আহান কিছু না বলে কোনা চোখে বারবার মেঘকে দেখতে লাগলো। এতে মেঘের আরো অস্বস্তি হতে লাগলো কিন্তু তারপরে ও চুপচাপ মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই ওদের খাবার চলে আসলো। খাবার দিয়ে যেতেই সবাই নিজেদের মতো খাওয়া শুরু করলো। মেঘ স্পুন দিয়ে একটুখানি রাইস মুখে নিতেই ওর গা গুলিয়ে বমি পেতে লাগলো। ও দ্রুত বসা থেকে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মেঘের এমন কাণ্ডে আহানেরা সবাই হতবাক হয়ে গেল। ওরা বুঝতেই পারছে না যে মেঘ হঠাৎ করে কেন এভাবে দৌড়ে চলে গেল। মেঘ ওয়াশরুমে এসে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখের সব খাবার ফেলে দিল। ওর ভীষণ বমি পাচ্ছে। কিন্তু পেটে কোনো খাবার না থাকায় বমিটা হচ্ছে না। মেঘ কোনো রকম চোখে মুখে পানি দিয়ে কাউকে কিছু না বলে সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। তারপর একটা ট্যাক্সি বুক করে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে অল্প কিছু খাবার খাওয়ার পর মেডিসিন খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। তারপর ফোনটা হাতে নিয়ে হিয়ানকে একটা মেসেজ দিল।
এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে বসে মেঘের জন্যে অপেক্ষা করছিল। কিন্তু বেশ কিছু সময় পরেও যখন মেঘের আসার কোনো নামগন্ধও দেখল না, তখন আলিশা উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। কিন্তু সেখানে গিয়ে কোথাও মেঘকে পেল না। ও বের হয়ে কথাটা সবাইকে বলতে যাবে তার আগেই হিয়ান জানায় মেঘের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ও বাড়িতে চলে গেছে। মেঘ কাউকে কিছু না বলে এভাবে বাড়িতে চলে গেছে শুনে সবাই ভীষণ অবাক হলো। ওরা এটাই বুঝতে পারছে না যে শরীর খারাপ লাগলে ওদের বলল না কেন। রাত সকাল 9টা। রুমের দরজায় নক পড়তেই আহান গিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই একে একে অভি, রিয়ান, আহির, মিহির নিঃশব্দে রুমের মধ্যে প্রবেশ করল। আহান দরজাটা আবার লক করে দিয়ে বেডের উপর এসে বসে পড়ল। আহির, মিহির, অভি, রিয়ান গিয়ে আহানের সামনাসামনি সোফায় বসে পড়ল। তারপর অভি আহানকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ আমাদের এভাবে জরুরি ডেকে পাঠালি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর আমরা সবাই যখন আসছি তাহলে হিয়ানকে নিয়ে আসতে বারণ করলি কেন? কথাটা বলে অভি আহানের দিকে তাকালো। আহানকে ভীষণ সিরিয়াস দেখাচ্ছে। আহান অভির প্রশ্নের অ্যান্সার না দিয়ে উল্টে ওদের প্রশ্ন করল, এই 2 বছরে মেঘ কোথায় গিয়েছে, কি করেছে সে বিষয়ে তোরা কে কি জানিস? মেঘের নামটা শুনতাই আহির আর মিহিরের মুখে যেন বিরক্তির ছাপ ফুটে উঠল। মিহির কপাল কুঁচকে কাট কাট কণ্ঠে বলল, কোনো কিছুই জানি না। ওর ব্যাপারে আমরা কেউই কোনো খোঁজ খবর নেইনি। মিহিরের কথা শুনে আহানের মেজাজ খারাপ হয়ে গেল। ও রাগী কণ্ঠে জিজ্ঞেস করল, কেন খোঁজ খবর নিসনি? তোদের তো উচিত ছিল ও কোথায় যায়, কি করে সেই বিষয়ে খোঁজ নেওয়া। আহির বলল, দেখ ব্রো, ও তোর সাথে যেটা করেছে তারপর আর আমরা ওর বিষয়ে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করিনি। আহির কথা শুনে আহান রাগী চোখে ওর দিকে তাকালো। তারপর বলল, আমার সবচেয়ে বড় ভুলে হয়েছে মেঘের কথা বিশ্বাস করে সেদিন দেশ ছেড়ে চলে যাওয়া। আর সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া। যদি সেদিন একটা 12 মেঘের বিষয়ে খোঁজ খবর নিতাম তাহলে হয়তো আজকের দিনটা অন্য রকম হতো। জানিস এতদিন আমি ভেবে এসেছি মেঘের কাছে আমি নেই তো কি হয়েছে? ওর কোনো সমস্যা হলে ওকে প্রোটেক্ট করার জন্যে তোরা তো আছিস। কিন্তু তোরা তো এই 2 বছরে ওই মেয়েটার কোনো খবরই নিসনি। আহানের কথাটা শেষ হতেই আহির আর মিহির মাথাটা নিচু করে ফেলল। অভি বলল, দেখ আহান, মেঘ যেটা করেছিল সেটার জন্যে আমরা কম বেশি সবাই ওর উপর রেগেছিলাম। তাই আমরা কেউই ওর খোঁজ খবর নেইনি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি? আহান দাঁতে দাঁত চেপে বলল, আমি না হয় ভেবেছিলাম মেঘ এতদিনে বিয়ে করে স্বামী সংসার নিয়ে সুখে আছে। কিন্তু তোরা তো সবাই জানতিস মেঘ এখনো বিয়ে করেনি, তারপরেও কেন তোরা সব সত্যিটা জানার চেষ্টা করলি না? তোরা একটুখানি খোঁজ খবর নিলেই তো সবটা জেনে যেতিস। আহানের কথা শেষ হতেই আহির বলল, এর পিছনেও একটা কাহিনী আছে। আহান প্রশ্নসূচক দৃষ্টিতে আহিরের দিকে তাকালো। মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, তুমি চলে যাওয়ার পর অফিসের সব কাজের দায়িত্ব আমার আর আহিরের কাঁধে এসে পড়ে। সব কিছু সামলাতে আমাদের দুজনের প্রায় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। প্রায়ই লেট নাইটে বাসায় ফিরতাম। একদিন রাত পেনো 12টার সময় আমি আর আহির বাসায় আসছিলাম, ঠিক তখনই মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। ড্রাইভার আমাদের গাড়িতে বসিয়ে রেখে আশেপাশের কোনো গ্যারেজ খোলা আছে কিনা সেটা দেখতে চলে যায়। আমাদের গাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছিল, তাই আমরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোতে আমরা স্পষ্ট দেখলাম কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে টেনে হিঁচড়ে রাস্তার পাশের ঝোপের মধ্যে নিয়ে যাচ্ছে। ওরা মেয়েটার মুখটাও চেপে ধরে রেখেছিল, তাই মেয়েটা চিৎকারও দিতে পারছিল না। আমি আর আহির দৌড়ে ছেলেগুলোর কাছে চলে যাই। ছেলেগুলো হয়তো আমাদের চিনতে পেরেছিল, তাই মেয়েটাকে ওখানে ওভাবে ফেলে রেখেই ওরা দৌড়ে পালিয়ে যায়। ওরা যেতেই আমরা মেয়েটার কাছে যাই ওকে হেল্প করার জন্যে। কিন্তু আহান এতক্ষণ মনোযোগ দিয়ে মিহিরের কথা শুনছিল। মিহির থেমে যেতেই আহান ভ্রু কুঁচকে বলল, কিন্তু? আহির স্বাভাবিকভাবেই বলল, ওটা আর কেউ না, মেঘ ছিল। আমরা দূর থেকে ওর চেহারাটা স্পষ্ট দেখতে পাইনি। আহিরের কথা শুনে আহান চমকে উঠল। সেদিন যদি আহির আর মিহির ঠিক সময় না পৌঁছাতো তাহলে কি হতো সেটা ভেবেই আহানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
আহান বলল। তারপর? মিহির কঠিন কণ্ঠে বলল। মেঘকে ওখানে দেখে কিছুক্ষণের জন্যে ওর করা অন্যায়গুলো সব ভুলে গিয়েছিলাম। যতই হোক কলিজার টুকরো বোনকে বিপদে পড়তে দেখে নিজেদের আর সামলাতে পারিনি। আমি আর আহির ওকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলাম। কিন্তু ও না আমাদের জড়িয়ে ধরেছে, আর না ওর চোখ থেকে এক ফোঁটা পানি পড়েছে। ওকে দেখে মনে হয়েছিল যেন ও আমাদের চিনেই না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুই এখানে এত রাতে কি করছিস? তখন ও বলেছিল, ও নাকি জব করে, তাই অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এত রাতে রিকশা পাচ্ছিল না, এজন্য হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। আর তখনই ছেলেগুলো ওকে অ্যাটাক করে। মেঘ জব করে শুনে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। আহির মেঘকে জিজ্ঞেস করেছিল, ও জব কেন করছে? ওর হাজবেন্ড কোথায়? তখন আমরা জানতে পেরেছিলাম তোমার সাথে ডিভোর্সটা হয়নি, তাই ও বিয়ে করতে পারেনি। এটা শুনে আহানের নিজেকে নম্বর অন বেককল মনে হচ্ছে। কারণ মেঘের সাথে আইন তো রেজিস্ট্রি করে ওর বিয়েটা হয়েছিল। তাই ওদের ডিভোর্স না হওয়া পর্যন্ত মেঘ তো অন্য কোথাও বিয়েই করতে পারবে না। আর ও কিনা এতদিন গাধার মতো ভেবে এসেছে মেঘ বিয়ে করে সংসার করছে। আহানের ইচ্ছে করছে দেয়ালের সাথে নিজের মাথাটাকে ঠুকতে। আহানের ভাবনার মধ্যেই আহির বলে উঠল। মেঘ এখনো বিয়ে করেনি শুনে আমরা দুজনেই বেশ খুশি হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই মেঘের আরেকটা কথা শুনে মেঘের প্রতি ঘৃণাটা 1000 গুণ বেড়ে গিয়েছিল। ও বলেছিল, বিয়ে হয়নি তো কি হয়েছে? ওকে ওর ভালোবাসার মানুষের থেকে কেউ আলাদা করতে পারবে না। ওদের বিয়ে না হলেও ওরা লিভ ইন রিলেশনে আছে। আর তুমি দেশে ফিরলেই নাকি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়ে সেই ছেলেকে বিয়ে করবে। ওর কথা শুনে সেদিন এত রাগ উঠেছিল, ইচ্ছে করছিল ওকে মেরে ওখানেই মাটিতে পুঁতে দিয়ে আসি। এইটুকু বলে থামল আহির। আহির থামতেই মিহির বলল, কিন্তু ওই আদরের কলিজার টুকরো বোন, তাই আর কিছু বলতে পারিনি। বাড়িতে ফোন করে লোকেশন বলে আরেকটা গাড়ি পাঠাতে বলেছিলাম। কিছুক্ষণ পরে ড্রাইভার গাড়ি নিয়ে চলেও এসেছিল। মেঘকে ওর বলা লোকেশনে নামিয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম। বাড়িতে আসার পর কেন যেন মনে হয়েছিল আমার বোন কখনো এমন ভুল করতেই পারে না। ও যা বলেছে সবকিছু মিথ্যা। তাই পরের দিন আমি আর আহির মেঘ যেই লোকেশনে নেমেছিল সেখানে আবার গিয়েছিলাম। ওর একটা পিক দেখিয়ে সেখানের লোকদের জিজ্ঞেস করতেই ওনারা বলেছিল, ওরা ব্যাপারে ওনারা তেমন কিছুই জানেন না। মেয়েটা নাকি কারো সাথে তেমন একটা মেশে না। তবে মাঝে মাঝেই ওর ফ্ল্যাটে একটা ছেলে আসে। আর মেয়েটার কাছে ছেলেটার ব্যাপার কিছু জিজ্ঞেস করলে বলে ওই ছেলেটা নাকি ওর ভাইয়া হয়। কথাটা বলে মিহির একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। তারপর ভাবলেশীন কণ্ঠে বলল, সেদিন বুঝে গিয়েছিলাম আমার বোনটা সত্যিই পাল্টে গিয়েছে। তাই কখনো আর ওর বিষয়ে কোনো খোঁজ খবর নেইনি। নেওয়ার রুচি অথবা ইচ্ছা কোনোটাই হয়নি। কারণ ওর নোংরামির কাহিনী আরেকটু শুনলে হয়তো ওকে আমি নিজের হাতে খুন করে ফেলতাম। তবে এই 2 বছর রোজ রাতে ওর পিছু নিয়েছি, যাতে পথে ওর কখনো কোনো বিপদ না হয় সেই জন্য। সারাদিন যেই কাজেই ব্যস্ত থাকতাম না কেন, ওর অফিস থেকে ফেরার টাইমে আমি আর আহির গিয়ে ঠিক ওর অফিসের সামনে দাঁড়িয়ে থাকতাম। কতবার নিজেকে বুঝিয়েছি যে ওর যাই হয়ে যাক না কেন, ওকে সেভ করতে আমরা আর যাব না। কিন্তু চেষ্টা করেও ওকে একা ছাড়তে পারিনি। এইটুকু বলে মিহির ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আহান মৃদু হাসল। কারণ এত কিছুর পরেও আহির আর মিহির নিজেদের দায়িত্ব ঠিকই পালন করেছে। শুধু ওই নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারেনি। আহান হঠাৎ করেই বলে উঠল, যেই ছেলেটা মেঘের সাথে দেখা করতে ওর ফ্ল্যাটে যেত সেটা আর কেউ না, হিয়ান ছিল। আহানের কথা শুনে রিয়ান, অভি, আহির, মিহির একসাথে অবাক কণ্ঠে চিল্লিয়ে বলল, হোয়াট? আহান বলল, হ্যাঁ, আমার লোকেরা খোঁজ নিয়ে জেনেছে ওটা হিয়ান ছিল। আশেপাশের লোকদের আমাদের পিক দেখাতেই ওরা হিয়ানকে চিনে ফেলে। আর আমাকেও হিয়ানি খুঁজে বের করেছে। আহানের কথা ওরা আরো অবাক হলো। ওরা তো আহানকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তাহলে হিয়ান কিভাবে পেল? রিয়ান বলল, হিয়ান তোকে কিভাবে পেল? আমরা তো তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তাহলে ও কিভাবে? আহান মুচকি হেসে বলল, তোরা প্রথম কয়েক মাস আমাকে লন্ডনে হন্যে হয়ে খুঁজেছিস। কিন্তু আমি তো ওখানে ছিলামই না। আমি কানাডা চলে গিয়েছিলাম। 1 বছর ওখানেই ছিলাম। তারপর লন্ডনে চলে আসি।
ততদিনে তোরা আমাকে খোঁজাখুঁজি অনেকটা কমিয়ে দিয়েছিলি, কিন্তু হিয়ান ওর সবটা দিয়ে আমাকে খুঁজেছে। আর ও তো ছোটবেলা থেকে আমাকে হাড়ে হাড়ে চিনে। তাই আমি কখন কোথায় যেতে পারি, কি করতে পারি সেই সম্পর্কেও ওর ভালো করেই ধারণা আছে। একদিন সকালে আমার ফোনে একটা কল আসে। কলটা পিক করতেই হিয়ানের কণ্ঠস্বর শুনতে পাই। ও বলেছিল সারিকা, সাইফার নাকি বিয়ে ঠিক হয়েছিল অন্য ছেলেদের সাথে। ওদের বাবা মা আহির আর মিহিরের সাথে ওদের রিলেশনটা মেনে নেয়নি। সবাই নাকি অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওনারা কারো কোনো কথাই শোনেনি। তাই সারিকা আর সাইফা একসাথে সুইসাইড করেছে। ওদের খুব খারাপ অবস্থা। ওরা হসপিটালে ভর্তি আছে। এসব শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তাড়াতাড়ি এমার্জেন্সি সবকিছুর ব্যবস্থা করে বাংলাদেশে চলে আসি। এসেই সোজা হসপিটালে চলে যাই। সেখান থেকে হিয়ান আমাকে এই বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর যখন সবটা জানতে পারলাম, ইচ্ছে করছিল হিয়ানকে খুন করে ফেলি। কিন্তু ওকে কিছু বলার আগেই সবাই এমন কান্নাকাটি জুড়ে দিয়েছিল। মনে হচ্ছিল আমি না, আমার লাশ এসেছে। তাই সবাই এমন মরা কান্না কাঁদছে। আহানের কথা শেষ হতেই আহির, মিহির, অভি, হিয়ান হো হো করে হেসে দিল। আহানও ঠোঁট চেপে হাসল। কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়তেই অভি হাসি থামিয়ে বলল, আচ্ছা হিয়ান মেঘের সাথে দেখা করতে যেত, সেটা আমাদের বলেনি কেন? আর তোকে যে বুদ্ধি করে ওই এখানে নিয়ে এসেছে, সেটাই বা আমাদের বলেনি কেন? আহান হাসি থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, কারণ হিয়ান সম্ভবত মেঘ ব্যাপারে সবটা জানে। আহানের কথা শুনে ওরা সবাই শোকড হল। কারণ হিয়ান যদি সবটা জেনেই থাকে তাহলে ওদের বলল না কেন? আহান বলল, প্রথম কথা হচ্ছে মেঘের কোনো বয়ফ্রেন্ড নেই। ও যা করেছিল সেটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। আর আমি শিওর সেই কারণটা হিয়ান জানে। তবে চিন্তা করিস না, আমি লোক লাগিয়ে দিয়েছি, হিয়ান আর মেঘ মিলে কি খিচুড়ি পাকিয়েছে, আশা করি সবটা জেনে যাব। আর আমাদের এখানে কি কথা হলো সেটা হিয়ানকে কেউ জানাবি না, ওকে? আহানের কথা শেষ হতেই সবাই উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। রাত সকাল 11:30। মেঘের ভালো লাগছিল না, তাই ছাদের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রুল করছিল। প্রায় সারাদিনই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, তাই এখন আর ঘুমও আসছে না। আর শরীরটাও কেমন অস্থির অস্থির লাগছে। তাই ছাদে এসে ফ্রেশ এয়ারে দাঁড়িয়ে আছে। মেঘ মনোযোগী হয়ে একটা নিউজ দেখছিল, ঠিক তখনই একটা কণ্ঠস্বর ওর কানে ভেসে এলো, এত রাতে ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? মেঘ ফোনের দিকে থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখল আহান ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মেঘ আহানকে দেখেই চোখ সরিয়ে নিল। ভীষণ অস্বস্তি লাগছে ওর। এত রাতে আহানকে এখানে একদমই আশা করেনি। বিকালে আহান যা করেছে তারপর থেকে মেঘ ওর সামনে গেলেই ওকে লজ্জা আর অস্বস্তি ঘিরে। মেঘ নিচু স্বরে বলল, ঘুম আসছিল না, তাই ছাদে চলে এসেছি। আহান থমথমে কণ্ঠে বলল, সারাদিন ঘুমালে তো ঘুম আসবেই না। কিন্তু তাই বলে এত ঠান্ডায় ছাদে এসেছো কেন? যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? মেঘ শক্ত গলায় বলল, আমার ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। নিজের চরকায় গিয়ে তৈল দিন প্লিজ। কথাটা বলে মৈঘ আহানের সাইড কাটিয়ে চলে যেতে নিলেই আহান মেঘের হাত ধরে ফেলল। তারপর কোনো কিছু না বলে ঝট করে ওকে পাঁচকোলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, আমার একটা মাই বউ, তার ব্যাপার আমি ভাববো না তো কে ভাববে বলো? কথাটা বলেই আহান নিচের দিকে হাঁটা দিল। মেঘ ভীতু কণ্ঠে বলল, কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাড়ি ভর্তি লোকজন আছে। কেউ যদি আমাদের এভাবে দেখে ফেলে তাহলে কি ভাববে? আহান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, সবাই আপাতত ঘুমিয়ে আছে, তাই কারো দেখার সম্ভাবনা নেই। কিন্তু তুমি যদি বেশি কথা বলো তাহলে সবার ঘুম ভেঙে যেতে পারে। এজন্য তোমার চুপ থাকাটাই বেটার। মেঘ ছটফট করতে করতে বলল, প্লিজ নামান আমাকে। কোথায় যেতে হবে বলুন, আমি নিজেই আপনার সাথে যাচ্ছি। আহান মুখ বাঁকিয়ে বলল, আমার কপালে কি গাধা লেখা আছে নাকি? আমি তোমাকে কোল থেকে নামাবো আর তুমি ফুরুত করে দৌড়ে পালিয়ে যাবে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তাই আমাকে এসব বলে লাভ নেই। কথাটা বলতে বলতে আহান মেঘকে নিজের রুমে নিয়ে এসে ওকে বেডের উপর শুইয়ে দিল। তারপর গিয়ে দরজাটা লক করে দিল।
মেঘ শোয়া থেকে উঠে বসে চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে বলল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আহান রুমের লাইটটা বন্ধ করে ড্রিম লাইট অন করে মেঘের দিকে দিকে এগিয়ে আসতে আসতে বলল, 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল কিন্তু ফুলশয্যাটা এখনো হয়নি। তাই ভাবছি বেশি দেরি করে লাভ কি, শুভ কাজটা আজকেই করে ফেলি। আহান কথাটা বলতেই মেঘ বেড থেকে নেমে দিল এক দৌড়, কিন্তু দরজার কাছে যেতেই আহান ওর হাত ধরে ফেলল। আবছা আলোতে মেঘের চোখে মুখে যে ভয়টা ফুটে উঠেছে সেটা আহান ঠিকই দেখতে পেল। মেঘ আহানের থেকে ছাড়া পাওয়ার জন্যে ছটফট করছে কিন্তু পারছে না। মেঘ অসহায় দৃষ্টিতে আহানের দিকে তাকালো। আহান মুচকি একটা হাসি দিয়ে মেঘের হাত ধরে টেনে এনে ওকে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজেও মেঘের পাশে শুয়ে ওকে বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। মেঘ আহানের বুকে জোরে ধাক্কা দিতে দিতে বলল, আমার থেকে দূরে থাকুন বলছি, না হলে কিন্তু আমি আপনার মাথা ফাটিয়ে দিব। মেঘের কথা শুনে আহান মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ওর কপালে একটা চুমু খেয়ে বলল, দেখো মেঘ পরি, তুমি যদি এই মুহূর্তে নড়াচড়া বন্ধ করে চুপচাপ গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো তাহলে তুমি আজকের মতো বেঁচে যাবে। আর যদি এভাবেই নড়াচড়া করতে থাকো তাহলে 2 বছরের পেন্ডিং কাজটা করতে আমার বেশি টাইম লাগবে না। আহানের কথা শেষ হতেই মেঘ ছোটাছুটি বন্ধ হয়ে গেল। কিন্তু ওর চোখে কিছুতেই ঘুমের ধরা দিচ্ছে না। তাই কিছুক্ষণ ঠোঁট উল্টে শুয়ে থেকে আহানের গলায় জোরে একটা কামড় বসিয়ে দিল। আহান চোখ বন্ধ করেই মৃদু আর্তনাদ করে উঠল। আর এতেই যেন মেঘের মনটা খুশিতে ভরে গেল। আহান ঘুমু ঘুমু কণ্ঠে বলল, মেঘ আমাকে শান্তিতে ঘুমাতে দেও প্লিজ। না হলে তোমার শান্তি নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। আহানের কথা শেষ হতেই মেঘ শুকনো একটা ঢোক গিলে চোখ বন্ধ করে ঘাপটি মেরে আহানের বুকের সাথে মিশে রইল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 63। সকালের মৃদু রোদের আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলল আহান। বুকে ভারী কিছু অনুভব করতেই ঘুমু ঘুমু চোখে মেঘের দিকে তাকালো। তাকিয়েই মুহূর্তের মধ্যে ওর চোখ থেকে ঘুমের রেশ কেটে গিয়ে ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। মেঘ গুটিসুটি মেরে আহানের বুকের সাথে লেগে ঘুমিয়ে আছে। ওর মাথার ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। আহান আলতো হাতে খুব যত্ন করে মেঘের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিল। গালে হাতের স্পর্শ লাগায় মেঘ একটু নড়ে উঠে আবার আহানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মেঘের কাণ্ড দেখে আহান আলতো হেসে ওর কপালে গভীরভাবে একটা চুমু খেল। তারপর খুব সাবধানে মেঘকে নিজের কাছ থেকে সরিয়ে বেডে থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখল মেঘ বেডের উপর নেই। রুমের দরজাটাও খুলে রাখা। ওর আর বুঝতে বাকি রইল না মেঘ ঘুম থেকে উঠে ওকে না বলেই চলে গেছে। আহান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বিড়বিড় করে বলল, যতই পালিয়ে যাও না কেন, ঘুরে ফিরে তোমাকে সেই আমার কাছেই আসতে হবে। হয় ভালোয় ভালোয় আসবে, না হলে জোর করে নিয়ে আসব। কথাটা বলে আহান হাতে থাকা তোয়ালেটা বেডের উপর ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নিজের রুমে এসে জোরে জোরে দম নিতে লাগল। নিজের উপর ওর ভীষণ রাগ হচ্ছে। কেন যে এখানে আসতে গেল? বিয়ের জন্যে এই বাড়িতে না আসলেই আর এসব কিছু হতো না। মেঘ দরজার সাথে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এতদিন তো আপনারা সবাই আমাকে ছাড়াই থেকেছেন। বাকি জীবনটাও না হয় আমাকে ছাড়াই থাকলেন। এখন শেষ সময়ে শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? তার থেকে বরং এতদিন সবটা যেভাবে চলছিল সেভাবেই চলুক। আপনারা আপনাদের মতো ভালো থাকুন আর আমি আমার মৃত্যুর জন্যে অপেক্ষা করতে থাকি। কথাটা বলে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্যে রেডি হতে লাগলো। ও 3 দিনের ছুটি নিয়েছিল। গতকালই ওর ছুটি শেষ হয়ে গেছে। যদিও ও পার্ট টাইম জবটা করে, কিন্তু অফিস থেকে যে ফাইলগুলো ওকে কমপ্লিট করার জন্যে দিয়েছিল, সেগুলো এখনো কমপ্লিট করা হয়নি। আর এখানে থাকলে এত লোকজনের মধ্যে কমপ্লিট করাও সম্ভব না। তাই আজকে তাড়াতাড়ি অফিসে গিয়ে বাকি ফাইলগুলো কমপ্লিট করে ফেলবে। মেঘ পাউডার পিঙ্ক কালারের একটা সালোয়ার স্যুট পরে নিল, সাথে হোয়াইট কালারের হিজাব। তারপর ছোট্ট হ্যান্ড ব্যাগ আর ফাইলগুলো হাতে নিয়ে দ্রুত রুমে থেকে বেরিয়ে গেল। মেঘ নিচে এসে দেখল আহান, আহির, হিয়ান, মিহির,
অভি, রিয়ান, আসিফ খান, আজম রহমান সবাই ড্রয়িং রুমে বসে কফি আর স্ন্যাক্স খাচ্ছে। মেঘ ওদের দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পিছন থেকে ওর বাসার সেই সার্ভেন্ট মহিলা বলল, মেঘ মা কোথায় যাচ্ছ? ওনার কথা শুনে মেঘ দাঁড়িয়ে গেল। ড্রয়িং উপস্থিত সবাই মেঘের দিকে তাকালো। মেঘ পিছনে ঘুরে জোরপূর্বক হেসে বলল, খালা আমার ছুটি তো শেষ, তাই অফিসে যাচ্ছি। মহিলা কিছু বলতে যাবে তার আগেই আহান সোফা থেকে উঠে দাঁড়িয়ে মেঘের দিকে আসতে আসতে বলল, অফিসে যাচ্ছ মানে? আজকে তো রিসেপশন, সবাই সেখানে উপস্থিত থাকবে আর তুমি অফিসে চলে যাচ্ছ? কথাটা বলতে বলতে আহান এসে মেঘের সামনে দাঁড়ালো। মেঘ স্বাভাবিকভাবেই বলল, সবাই উপস্থিত থাকলেও আমি থাকতে পারবো না। প্রথমত আমার ছুটি শেষ আর দ্বিতীয়ত আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। শুধু সারিকা, সাইফা আমি না আসলে বিয়ে করবে না বলে জেদ করেছিল তাই এখানে এসেছিলাম। এখন যখন বিয়েটা হয়েই গেছে তাহলে আমার আর এখানে কোনো কাজ নেই। মেঘ এইটুকু বলে সার্ভেন্ট মহিলাটার দিকে তাকিয়ে বলল, খালা জামাকাপড় সবকিছু গুছিয়ে নিও, আমরা কালকে সকালেই বাসায় চলে যাব। মেঘ কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গটগট করে উপরে চলে গেল। মেঘ অফিসে এসে ফাইলগুলো কমপ্লিট করে ক্যান্টিনে চলে গেল। সেখানে গিয়ে অল্প কিছু খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল। তারপর আবার নিজের ডেস্কে এসে ফাইলগুলো হাতে নিয়ে বসের কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনের সামনে এসে ভিতরে যাওয়ার জন্যে পারমিশন চাইতেন ওই পাশ থেকে ভিতরে যাওয়ার অনুমতি দিল। মেঘ ভিতরে ঢুকে চেয়ারে বসে থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে মুচকি হেসে ফাইলগুলো ওনার সামনে টেবিলের উপরে রাখল। ব্যক্তিটি ফাইলগুলো চেক না করে মেঘের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ওনাকে এভাবে তাকাতে দেখে মেঘের মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল। এই লোকটা মেঘকে বড্ড স্নেহ করে। মেঘ ওনাকে স্যার বলে ডাকলেও উনি সবসময় মেঘকে মামনি বলে সম্বোধন করে। প্রথম প্রথম যখন মেঘের কাজ বুঝতে সমস্যা হতো তখন উনি নিজে দাঁড়িয়ে থেকে ওকে সবটা বুঝিয়ে দিতেন। মেঘ চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, স্যার এনি প্রবলেম? আপনাকে এমন লাগছে কেন? মেঘের কথা শুনে লোকটা বসা থেকে দাঁড়িয়ে মেঘের কাছে এসে ওর মাথায় এক হাত রেখে বলল, সরি মামনি, বিনা অপরাধে তোমাকে এই অফিস থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ওনার কথা শুনে মেঘ হতবাক হয়ে গেল। হঠাৎ ওকে এভাবে নোটিশ ছাড়াই কেন অফিস থেকে বের করে দিচ্ছে ও সেটাই বুঝতে পারছে না। মেঘ বলল, হঠাৎ করে কেন আমাকে এভাবে বের করে দিচ্ছেন স্যার? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটু আগে আহান খান ফোন করেছিলেন। উনিই বলেছেন তোমাকে এই জবটা থেকে বের করে দিতে। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু উনি বলেছেন যদি তোমাকে আজকের মধ্যে অফিস থেকে বের করে দেই তাহলে নেক্সট প্রজেক্টের কাজটা উনি আমাদের দিবেন। আর যদি ওনার কথা না শুনি তাহলে উনি আমাদের কোম্পানি ধুলোয় মিশিয়ে দিবেন। লোকটার কথা শুনে মেঘ দুকদম পিছিয়ে গেল। শেষ পর্যন্ত আহান ওর সাথে এটা করতে পারল? লোকটি আবারও বলল, দেখো মা, আমরা সবাই জানি ওনাদের কত ক্ষমতা। ওনারা চাইলে যে কোনো সময় আমার কোম্পানিটা শেষ করে দিতে পারেন। তাই আহান খানের কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় নেই। প্লিজ যদি পারো আমাকে মাফ করে দিও। বিকাল ভোর 4টে। রাস্তার দিয়ে এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছে মেঘ। বারবার ওর চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। মাথাটা কেমন খালি খালি লাগছে। মায়ে কয়েক ঘন্টার মধ্যে ওর জব, বাসা সবকিছু চলে গেল। এখন কোথায় যাবে? কি করবে? কিচ্ছু বুঝতে পারছে না। এত অল্প সময়ের মধ্যে নিউ জব, নিউ ফ্ল্যাট কোথায় পাবে? মেঘ ওর বসকে অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু উনি কিছুতেই মেঘকে আর ওনার কোম্পানিতে রাখেনি। ওনার কিছুই করার ছিল না। একজন এমপ্লয়িকে রাখতে গিয়ে তো আর উনি পুরো কোম্পানিটাকে ডোবাতে পারেন না। অগত্যা মেঘের জবটা চলেই গেল। ও বসের কেবিন থেকে বের হয়ে ডেস্কের কাছে গিয়ে নিজের সব জিনিস পয়ে ব্যাগে ঢোকাচ্ছিল। ঠিক তখনই ওর ফোনে বাড়িওয়ালার কল আসে। ফোনের ওপাশ থেকে বাড়িওয়ালা একদম স্পষ্ট কণ্ঠে বলে মেঘকে ফ্ল্যাটে রাখা ওনাদের পক্ষে আর সম্ভব না। তাই মেঘ যেন তাড়াতাড়ি এসে নিজের জিনিসগুলো নিয়ে চলে যায়।
মেঘ ওনার কাছে এসবের কারণ জানতে চাইলে উনি কিছু না বলেই হুট করে ফোনটা কেটে দেয়। তবে ও খুব ভালো করেই বুঝতে পারছে এটাও আহানের কাজ। মেঘ হাঁটতে হাঁটতে অফিস থেকে অনেক দূরে চলে এসেছে। ও ঠিক কোথায় যাচ্ছে সেটা ওর নিজেরও জানা নেই। শুধু শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে গন্তব্যহীন হেঁটে চলেছে। হঠাৎ মেঘের পাশে এসে একটা গাড়ি এসে জোরে ব্রেক করাই ও চমকে উঠল। তারপর ঘুরে গাড়ির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আহান গাড়ি থেকে বের হয়ে ওকে টেনে নিয়ে গিয়ে পিছনের সিটে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল। এরপর নিজেও গিয়ে ওপর পাশের দরজা খুলে মেঘের পাশে বসে পড়ল। ওরা বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। আর মেঘ আহানের পাশে বসে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে নিজের মতো ফোন স্ক্রুল করে যাচ্ছে। হুট করেই মেঘ আহানের হাত থেকে ফোনটা টেনে নিয়ে গিয়ে সামনের দিকে ছুঁড়ে মারল। ফোনটা গিয়ে গাড়ির সামনের কাচের সাথে লেগে সিটের উপরে ছিটকে পড়ল। মেঘের এমন কাণ্ডে আহান ফিক করে হেসে দিল। তারপর মেঘকে উদ্দেশ্য করে বলল, শুধু শুধু আমার উপরে থাকা রাগ বেচারা ফোনটার উপরে কেন ঝাড়ছ বলো তো? পারলে যা বলার আমাকে বলো। মেঘ যেন এতক্ষণ এটা শোনারই অপেক্ষায় ছিল। আহানের কথা শেষ হতেই ও চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনার? শুধু শুধু আমার পিছনে পড়ে আছেন কেন? আপনি বুঝতে পারেন না যে আমি আপনাকে একদম সহ্য করতে পারি না? তারপরেও কেন আপনি বারবার আমার সামনে চলে আসেন? কি চান আপনি? মেঘের কথা আহান এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। তারপর হামি দিতে দিতে বলল, বেশি কিছু চাই না। শুধু চাই আজকে সন্ধ্যায় তুমি আমার সাথে রিসেপশন পার্টিতে জয়েন করো। মেঘ রাগী কণ্ঠে বলল, না আমি যাব না। আমার কাজ আছে। আহান দাঁতে দাঁত চেপে বলল, তোমার থেকে পারমিশন চেয়েছি নাকি? আমি বলেছি তুমি আমার সাথে যাবে মানে যাবে। এই বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না আর শুনতেও চাই না। আহানের কথা শেষ হতেই মেঘ বলল, দেখুন আপনার জন্যে আমার জব আর ফ্ল্যাট দুটোই চলে গেছে। তাই আমি রিসিপশনে আসতে পারবো না। আমাকে নিউ জব আর ফ্ল্যাট দুটোই খুঁজতে বের হতে হবে। মেঘের কথা শুনে আহান বিদ্রূপের হাসি হেসে বলল, এইসব ননসেন্স চিন্তা ভাবনা করা বাদ দাও। তুমি এখন থেকে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবে। আর জব করার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে লেখাপড়ায় কনসেন্ট্রেট করো। এতদিন নিজের যা ভালো মনে হয়েছে তাই করেছ। এখন থেকে আমি যা বলবো তাই করবে। গট ইট? রাত সকাল 8টা। রিসিপশন পার্টিতে সবাই নিজেদের মতো এনজয় করছে। আহির, মিহির, আহান, অভি, হিয়ান ওরা মেহমানদের সাথে কথা বলছে। মেঘ এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ভীষণ শরীর খারাপ লাগছে ওর। মাথার মধ্যে অনেক যন্ত্রণা হচ্ছে। জব আর ফ্ল্যাট চলে যাওয়ার টেনশন, আহানের দেওয়া হুমকি, ওকে জোর করে রিসিপশনে নিয়ে আসা আর এখন এখানে উপস্থিত মানুষের চিৎকার চেঁচামেচি সব মিলিয়ে মেঘের মাথায় ভীষণ চাপ পড়েছে। ডাক্তার ওকে সব সময় টেনশন ফ্রি থাকতে বলেছে। কোনো কিছু ভেবে ব্রেনে অতিরিক্ত চাপ দিতে বারণ করেছে। কারণ ব্রেনে অতিরিক্ত চাপ পড়লে যেকোনো সময় ওর ব্রেন স্ট্রোক হতে পারে। আর যদি স্ট্রোক নাও হয় তাহলেও বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে। যেটা এই মুহূর্তে মেঘের জন্যে লাইফ রিস্ক হয়ে যেতে পারে। অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে থাকার পরেও মেঘ যখন বুঝতে পারল ওর মাথা ব্যথা না কমে আরো বেড়ে যাচ্ছে তখন ও বাসার ভিতরে যাওয়ার জন্যে পা বাড়ালো। এদিকে আহানের ফোন আসায় ও পকেট থেকে ফোন বের করে দেখল ওর সোর্স কল দিয়েছে। তাই ও একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। ফোনটা কানে ধরতেই ফোনের ওপাশ থেকে যা বলল সেটা শুনে আহানের পৃথিবী থমকে গেল। ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আহান যেন নিজেই কানকেই বিশ্বাস করতে পারছে না। ও শুধু নিবাক হয়ে অপর পাশের ব্যক্তির কথাগুলো শুনে গেল। ওর মুখ থেকে একটা শব্দও বের হলো না। ফোনটা কাটতেই আহান হতবাক হয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ছুটে গেল মেঘকে খোঁজার জন্যে। আহান পাগলের মতো দৌড়ে দৌড়ে পার্টির মধ্যে মেঘকে হন্যে হয়ে খুঁজে যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ওর খুব প্রিয় একটা জিনিস হারিয়ে গেছে, সেটাকেই ও এভাবে পাগলের মতো খুঁজে চলেছে। আহানের এমন দৌড়াদৌড়ি দেখে অনেকেই ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু সেদিকে ওর বিন্দুর মাত্রও ভ্রুক্ষেপ নেই। এই মুহূর্তে ওর তো শুধুমাত্র মেঘ পরীকে চাই। খুঁজতে খুঁজতে আহান তার মেঘ পরীকে পেয়েও গেল।
আহান দৌড়ে মেঘের কাছে আসতে নিবে ঠিক তখনই মেঘ মাথ ঘুরে ঠাস করে মাটিতে পড়ে গেল। মেঘকে পড়ে যেতে দেখে আহান জোরে মেঘ পড়ি বলে চিৎকার দিল। আহানের চিৎকারে পার্টিতে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই আহান দৌড়ে মেঘের কাছে গিয়ে ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে দিল। আর ওখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আহানের দিকে তাকিয়ে ওর কান্না দেখছে। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। শেষ পর্ব। হসপিটালের করিডোরে থম মেরে বসে আছে সবাই। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। একটু আগে হিয়ানের মুখ থেকে সব সত্যিটা জেনে সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আহান এতক্ষণ দেয়ালের সাথে হেলান দিয়ে হিয়ানের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওর কথা শেষ হতেই আহান কোনো কিছু না বলে হিয়ানের সামনে গিয়ে ওর কলার ধরে নাকের উপর দুটো ঘুষি দিল। এত জোরে ঘুষি দেওয়ায় হিয়ানের নাক থেকে রক্ত বের হতে লাগল। আহানের এমন কাণ্ডে সবাই থ হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। হিয়ান নাকের উপর হাত দিয়ে চেপে ধরে আছে। আহান চিল্লিয়ে বলল, তুই সবটা জেনেও আমার থেকে হাইড করেছিস কেন? এত কিছু হয়ে গেছে আর তুই কাউকে কিচ্ছু বলার প্রয়োজনই মনে করিসনি? হিয়ান অসহায় কণ্ঠে বলল, মেঘ আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল এই সত্যিটা আমি যাতে কাউকে না বলি। আর তাছাড়া আমি যখন সবটা জানতে পেরেছিলাম তখন তো তুই ছিলিই না। হিয়ানের কথার অ্যান্সারে আহান কি বলবে সেটা ওর জানা নেই। ও পিছাতে দেয়াদের কাছে গিয়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ফ্লোরে বসে পড়ল। এই প্রথমবার নিজের করা কোনো কাজের জন্যে ওর আফসোস হচ্ছে। কেন সেদিন সবটা না জেনেই দেশ ছেড়ে চলে গিয়েছিল? কেন একটা বার মেঘের কথাগুলোর সত্যতা যাচাই করার চেষ্টা করল না? যদি সেদিন মেঘের ওই কথাগুলো বিশ্বাস না করত তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। এসব ভেবে আহানের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। মিহির এসে হিয়ানের সামনে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল, আহান ব্রো না থাকলেও আমরা তো ছিলাম ভাইয়া। তুমি আমাদের কেন সবটা বললে না? হিয়ান কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। এখন সবার যা অবস্থা তাতে ও যাই বলুক ওর কথা কেউই বুঝতে পারবে না। তখন আহানের লোকেরা ওকে ফোন করে মেঘের ব্রেন টিউমারের খবরটা জানায়। খবরটা শুনে আহান যখন মেঘের কাছে ছুটে গিয়েছিল তখনই মেঘ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মেঘকে আচমকা অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে আহান নিজেকে আর সামলাতে পারেনি। মেঘকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। আহানকে ওভাবে কাঁদতে দেখে ওখানে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়েছিলেন। ওনারা কেউ এটাই বুঝতে পারছিলেন না মেঘ সামান্য অজ্ঞান হয়ে যাওয়ায় আহান পাগলের মতো এভাবে কাঁদছে কেন। সবাই ওদের কাছে ছুটে এসে আহানকে বারবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে, ও এভাবে কাঁদছে কেন। আহান কারো প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে মেঘকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছিল। এমন সময় হিয়ান দ্রুত আহানের কাছে এসে বলেছিল, আহান এখন কান্নাকাটি করার সময় না। প্লিজ ছাড় মেঘকে। আমার এখন ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। না হলে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে। হিয়ান তখন বুঝতে পারেনি আহান মেঘের ব্রেন টিউমারের ব্যাপারটা জেনে গেছে। তাই ও আহানের কাছে থেকে মেঘকে ছাড়িয়ে এনে নিজে কোলে নিতে চাইল। কিন্তু ওর কোলে নেওয়ার আগেই আহান মেঘকে কোলে তুলে দ্রুত পায়ে গাড়ির দিকে যেতে লাগল। হিয়ানও ওর পিছনে দৌড়ে যেতে লাগল। আর বাকিরা সবাই ওদের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ির কাছে এসে আহান মেঘকে নিয়ে পিছনের সিটে বসে পড়ল। আর হিয়ান ড্রাইভারকে গাড়ি থেকে নেমে যেতে বলে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা আহান মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু ফুপিয়ে কেঁদে গেছে। আহানের কান্না দেখে হিয়ানের চোখটাও বারবার ঝাপসা হয়ে আসছিল। যতবার চোখটা ঝাপসা হয়ে আসছিল ততবার হিয়ান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছিল আর নিজেকে সামলানোর চেষ্টা করেছিল। আহান আর হিয়ান মেঘকে নিয়ে চলে যাওয়ার পর আজম রহমান আর আসিফ খান সব মেহমানদের কাছে হাত জোর করে মাফ চেয়ে সবাইকে বিদায় দিয়ে ওনারাও হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে পড়েন। এখানে এসে দেখেন হিয়ান আর আহান দুজন দুপাশের দেয়ালের সাথে হেলান দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মেঘকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এই হসপিটালের একজন নিউরোলজিস্ট মেঘকে চেক আপ করছে। এতদিন যিনি মেঘের ট্রিটমেন্ট করেছে ওনাকে হিয়ান ফোন করেছে। উনি অন দা ওয়ে আছে, খুব তাড়াতাড়ি হয়তো এখানে চলে আসবে। আহির মিহির এসে মেঘের কি হয়েছে সেটা জানতে চাইলে হিয়ান আর আহান দুজনই চুপ করে রইল।
পরে সবাই মিলে বারবার একই প্রশ্ন করায় হিয়ান বিরক্ত হয়ে সবাইকে সবটা বলে দিল। বর্তমান ডাক্তার মেঘের কেবিন থেকে বের হয়ে এসে হিয়ানের সামনে দাঁড়ালো। ডাক্তারকে দেখে সবাই একটু নড়েচড়ে উঠল। উনি হিয়ানকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলল, হিয়ান, আমি তো আপনাকে বলেছিলাম সার্জারির জাস্ট কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে যাতে ও কোনো রকম মেন্টাল স্ট্রেস না নেয় সেদিকে খেয়াল রাখবেন। তারপরেও কেন ওকে মেন্টাল স্ট্রেস নিতে দিলেন, আমাকে দয়া করে একটু বলবেন প্লিজ। ডাক্তারের কথা শুনে হিয়ান কোনা চোখে একবার আহানের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিল। মীরা রহমান এসে ডাক্তারের সামনে দাঁড়িয়ে অবাক কণ্ঠে বলল, ডাক্তার রিপা, আপনি এতদিন আমার মেয়েটার ট্রিটমেন্ট করেছেন অথচ একটা বারের জন্য আমাকে ওর অসুখের কথাটা বলেননি। ডাক্তার রিপার সাথে মীরা রহমান আর মোনা খানের আগে থেকেই পরিচয় আছে। ওনারা একই প্রফেশনে যেহেতু আছে তাই কর্মসূয়ে মাঝে মাঝেই ওনাদের দেখা হয়। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিসেস রহমান, প্রথমে আমি জানতাম না মেঘনা আপনার মেয়ে। পরে যখন ওর সব কাগজ বই দেখে জানতে পেরেছিলাম তখন ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যাতে আপনাদের কিছু না বলি। ডাক্তারের কথা শুনে মীরা রহমান মাথা চেপে ধরে দাঁড়িয়ে রইলেন। ওনার বাচ্চা মেয়েটা 2টা বছর ধরে এত যন্ত্রণা সহ্য করে আসছে অথচ ওনাদের কিছু জানতেই দেয়নি। আর ওনারাও ভুল বুঝে মেয়েটাকে দূরে সরিয়ে রেখেছে। কেউ একবারও সত্যিটা জানার চেষ্টা করেনি। এসব ভেবে মীরা রহমান ঢুকরে কেঁদে উঠল। ডাক্তার রিপা এসে মীরা রহমানের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, দেখুন, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি। প্লিজ সামলান নিজেদের। আসিফ খান এসে চিন্তিত ভঙ্গিতে বললেন, ডাক্তার, আমার মেয়ের এখন কি অবস্থা? ডাক্তার রিপা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, সার্জারিটা আজকেই করতে হবে মি খান। যদিও আমরা আর কয়েকটা দিন পর সার্জারিটা করতে চেয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে গেছে আজকের মধ্যে সার্জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। মোনা খান চোখের পানি মুছতে মুছতে বললেন, ওকে ডাক্তার, তাহলে তো আর অপেক্ষা করে লাভ নেই। এক্ষুনি ওটি রেডি করতে বলি? মোনা খানের কথা শুনে ডাক্তার ঘাড় নেড়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, রেডি করতে বলুন। আর আপনারাও সব পরিস্থিতির জন্যে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করুন। আজম রহমান একটা শুকনো ঢোক গিলে বলল, সব পরিস্থিতির জন্যে নিজের প্রস্তুত করব মানে? ডাক্তার বললেন, দেখুন, আমি আপনাদের মিথ্যা কোনো আশ্বাস দিতে চাই না। মেঘনার কেসটা আগে থেকেই অনেক কমপ্লিকেটেড ছিল। আমি আগেই ওদের বলেছিলাম সার্জারিটা করালেও হয়তো মেঘনাকে বাঁচানো যাবে না। তারপরেও হয়তো ভাগ্যে ক্রমে বেঁচে গেলেও যেতে পারত। তবে এখন যেভাবে ব্রেনে প্রসার পড়েছে তাতে বাঁচার কোনো চান্স নেই বললেই চলে। তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। কথাটা বলে ডাক্তার চলে যেতে নিবে ঠিক তখনই আহির এসে ওনার সামনে দাঁড়িয়ে বলল, আন্টি, আমি একটা বার আমার বোনের সাথে দেখা করতে পারি প্লিজ? ডাক্তার সোজাসাপটা ভাবেই বললেন, না, এখন পেশেন্টের কেবিনে কাউকে এলাও করতে পারবো না। কারণ আপনাদের কথা শুনে যদিও হাইপার হয়ে যায় তাহলে ওর স্ট্রোক পর্যন্ত হতে পারে। কথাটা বলে ডাক্তার আবার মেঘের কেবিনের মধ্যে ঢুকে গেলেন। রাত সকাল 11টা। ডাক্তারের কাছে অনেক রিকোয়েস্ট করে আহির আর মিহির মেঘের কেবিনে যাওয়ার পারমিশন পেয়েছে। ডাক্তার প্রথমে না করলেও ওদের অনুনয় বিনয় দেখে ওনার দয়া হলো। তবে কড়া ভাবে বলে দিয়েছেন যাতে ওরা এমন কোনো কথা না বলে যেটা শুনলে মেঘ হাইপার হয়ে যায়। আর এটাও বলে দিয়েছেন ওদের কথা বলা শেষ হলেই মেঘকে ওনারা ওটিতে সার্জারির জন্যে নিয়ে যাবেন। আহির আর মিহির আস্তে করে কেবিনের দরজা খুলে ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। তারপর দুজন গিয়ে মেঘের বেডের দুপাশে রাখা টুলের উপরে বসে পড়ল। পাশেই কারো অস্তিত্ব অনুভব করে মেঘ পিটপিট করে চোখ খুলে তাকালো। তাকিয়েই আহির আর মিহিরকে পাশে বসে থাকতে দেখে মুচকি একটা হাসি দিল। মিহির এক দৃষ্টিতে মেঘের হাসি মুখটার দিকে তাকিয়ে রইল। কতদিন পর এই হাসি মুখটা আবার দেখতে পেল। তবে এমন একটা পরিস্থিতিতেও মেয়েটা কিভাবে হাসছে ও বুঝতেই পারছে না। মেঘ হাসি মুখেই আস্তে করে বলল, ডাক্তার তোমাদের ভিতরে আসার পারমিশন দিল? আহির ঠোঁটের কোণে মিথ্যে হাসি ফুটিয়ে মজার ছলে বলল, না, প্রথমে তো দিতেই চাইছিল না। পরে রিভলভার বের করে মাথায় ঠেকিয়ে হুমকি দিলাম। তারপর বাধ্য হয়ে ভিতরে আসার পারমিশন দিল।
আহিরের কথা শুনে মেঘ আবারও ঠোঁট প্রসারিত করে হাসল। তারপর এক হাত উঠিয়ে আহিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা একটু ধরবে ভাইয়া? মেঘের কথা শুনে আহির অশ্রুসিক্ত চোখে মেঘের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে মেঘের হাতের উপর হাত রেখে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করতে লাগল। ও কিছুতেই এই মুহূর্তে মেঘের সামনে বসে কাঁদতে চায় না। মেঘ হাতটা শক্ত করে চেপে ধরে রেখে আরেক মিহিরের দিকে বাড়িয়ে দিল। মেঘ কিছু বলার আগেই মিহির ওর হাতের উপর হাত রাখল। মেঘ মিহিরের হাতটাও শক্ত করে চেপে ধরে সামনের দিকে দৃষ্টি রেখে বলল, এই 2 বছর তোমাদের সবাইকে ভীষণ মিস করেছি। তোমাদের পিক দেখে কাঁদতে কাঁদতে যে কত রাত পার করেছি তার হিসেব নেই। জানো, যখন দিনের পর দিন না খেয়ে থেকেছি তখন বকা দিয়ে খাবার খাওয়ানোর মতো কেউ ছিল না। যখন মাথা যন্ত্রণায় পুরো রাত একা ফ্ল্যাটে ছটফট করেছি তখন আমাকে দেখার মতো কেউ ছিল না। ওই সময় ইচ্ছে করতো এক দৌড়ে তোমাদের কাছে চলে গিয়ে সবটা বলে দেই। কিন্তু পরক্ষণেই আবার মনে হতো তোমরা যদি সত্যিটা জানতে পারো তাহলে তোমরা আমার থেকেও বেশি কষ্ট পাবে। তাই এসব ভেবে নিজেকে আবার সামলে নিতাম। আচ্ছা, তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছ? মেঘের কথা শুনে আহির আর মিহিরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ওরা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। মিহির কোনো রকম নিজেকে সামলে নিয়ে কান্নাভেজা কণ্ঠে বলল, কিভাবে তোকে ক্ষমা করব বলতো? তুই তো কোনো অন্যায়ই করিসনি। অন্যায় তো আমরা করেছি। সত্যিটা না জেনে তোকে ব্লেম করেছি, বকা দিয়েছি। ইনফ্যাক্ট তোর গায়ে অবধি হাত তুলেছি। আচ্ছা, তুই আমাদের ক্ষমা করতে পেরেছিস? মিহিরের কথা শুনে মেঘ ম্লান হেসে বলল, তোমরা কোনো অন্যায় করনি। তোমরা যেটাই করেছ আমার কথা শুনে করেছ। আমার তোমাদের কারো উপরে কোনো রাগ বা অভিযোগ নেই। হুট করেই আহির মেঘের হাত ছেড়ে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন আমাদের আগেই সবটা বলে দিলি না বনু? কেন শুধু শুধু এতগুলো দিন নিজেকে এতটা কষ্ট দিলি? তোর কি আমাদের এতই স্বার্থপর মনে হয়েছিল যে তুই আমাদের থেকে দূরে থাকলেই আমরা সবাই ভালো থাকব? তোকে ছেড়ে আমরাও তো ভালো ছিলাম না। খুব কষ্ট হতো তোকে ছাড়া। কেন আমাদের একটা বারের জন্যে সব সত্যিটা বলে দিলি না? কথাটা বলতে বলতে আহির শব্দ করে কেঁদে দিল। মেঘ এক হাত দিয়ে আহিরকে জড়িয়ে ধরল। ওর চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। ও ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস কর ভাইয়া, সবাইকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। অনেকবার বলতে চেয়েছি কিন্তু সবটা জানার পর তোদের কি অবস্থা হবে সেটা ভেবে আর কিছু বলার সাহস হয়ে ওঠেনি। আহির আর মেঘ দুজনই শব্দ করে কান্না করছে। মিহির মেঘের হাতটা ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। হঠাৎ একজন নার্স কেবিনে ঢুকে ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, স্যার, আপনারা কি করছেন এসব? প্লিজ এখানে এভাবে কান্নাকাটি করবেন না। আপনারা যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে ম্যামের সমস্যা হতে পারে। নার্সের কথা শুনে আহির মেঘকে ছেড়ে দিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মিহির চোখের পানি মুছে মেঘের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, আমি এখন আসি। একদম ভয় পাস না, কিচ্ছু হবে না। কথাটা বলে মিহির যেতে নিবে তখনই মেঘ খপ করে মিহিরের হাত ধরে ফেলল। তারপর ধরা গলায় বলল, ভাইয়া, আমাকে একটু আদর করে দিবি প্লিজ? ওটি থেকে আর যদি কখনো ফিরে আসতে না পারি তাহলে তো আর কখনো তোদের কাছে ফিরে আসতে পারবো না। শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধর না প্লিজ। আমি। মেঘ কথাটা শেষ করার আগেই মিহির ওকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে বলল, কিচ্ছু হবে না তোর। তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই আমাকে আর আহিরকে অনেক জ্বালিয়েছিস। একবার সুস্থ হয়ে ফিরে আয়, তারপর তোর থেকে সব হিসেব করায় গণ্ডায় বুঝে নিব। স্ট্রেচারে করে মেঘকে কেবিন থেকে বের কথা হলো। কেবিনের বাইরে সবাই দাঁড়িয়ে আছে। মেঘ এক নজর ভালো করে সবার দিকে তাকালো। হয়তো এটাই শেষবারের মতো কাছের মানুষগুলোকে দেখছে। আর কখনো হয়তো এদের দেখতে পাবে না। এখানে সবাই থাকলেও মেঘ আহানকে কোথাও দেখতে পাচ্ছে না। মেঘ বারবার আশেপাশে তাকিয়ে আহানকে খুঁজতে লাগলো। কিন্তু কোথাও আহানের ছায়াটাও দেখতে পেল না। ওকে ওটিতে ঢোকানো হবে ঠিক সেই মুহূর্তে আহান কোথা থেকে দৌড়ে এসে মেঘের এক হাত আঁকড়ে ধরল। হঠাৎ এসে এভাবে হাত ধরায় মেঘ হকচকিয়ে উঠে সামনে তাকালো। দেখল আহান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছে। ওর মাথায় একটা রুমাল টুপির মতো করে বাঁধা।
মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? আহান মেঘের দিকে ঝুঁকে ওর দুগালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, আমার বউয়ের জন্যে নামাজ পড়ে দোয়া করতে গিয়েছিলাম, যাতে সার্জারির সময় আমার বউয়ের একটুও কষ্ট না হয়। মেঘ আহানের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। ও ভাবছে যদি সময়টা এখানেই থমকে যেত তাহলে কত ভালোই না হতো। তাহলে এভাবে যুগের পর যুগ নিজের ভালোবাসার মানুষটার ঠোঁটের কোণের অমায়িক হাসিটা দেখতে পেত। কথাটা ভাবতে ভাবতে আবার মেঘের চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। আহান আলতো হাতে মেঘের চোখের পানিটুকু মুছে দিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কাঁদছ কেন মেঘপরি? দেখে নিও তোমার কিচ্ছু হবে না। একদম ভয় পেও না, আমি আছি তো। আল্লাহ যেন আমার আয়ু দিয়ে তোমাকে সহি সালামত ফিরিয়ে নিয়ে আসে। কথাটা বলে আহান মেঘের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো। মেঘ ভাঙা গলায় বলল, আমার একটা রিকোয়েস্ট রাখবেন প্লিজ? আহান আস্তে করে বলল, রাখার মতো হলে অবশ্যই রাখব। মেঘ অনুরোধের স্বরে বলল, সিগারেট খাওয়া আর ড্রিঙ্কস করা ছেড়ে দিবেন প্লিজ? আমাকে প্রমিস করুন আমি যদি আর কখনো ফিরে নাও আসি তাহলেও আর ওইসব বাজে জিনিসে হাত লাগাবেন না। আহান আবারও মুচকি একটা হাসি দিয়ে বলল, সবকিছু ছেড়ে দিব, শুধু তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ। তুমি কাছে থাকলে আমার অন্য কোনো নেশার প্রয়োজন হবে না। কথাটা বলে আহান মেঘের হাত ছেড়ে দিল। ওয়ার্ড বয়েরা স্ট্রেচারটা ওটির ভিতরে নিয়ে ওটির দরজা বন্ধ করে করে দিল। আহান হাঁটু গেড়ে ওটির সামনেই বসে পড়ল। তারপর মাথার রুমালটা হাত দিয়ে টেনে খুলে ফেলে হু হু করে কেঁদে দিল। এতক্ষণ মেঘের সামনে হাসি মুখে কথা বললেও ভিতরে ভিতরে ও শেষ হয়ে যাচ্ছিল। হিয়ান দৌড়ে এসে আহানকে টেনে তুলতে চাইল কিন্তু ব্যর্থ হয়ে নিজেই ওর পাশে বসে পড়ল। আহান হিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব ইয়ার। আমি ওকে ছাড়া বেঁচে থাকার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আশেপাশের সব মানুষ আহানের উন্মাদের মতো কান্না করা দেখছে। ওর চিৎকার শুনে সবার গায়ে কাটা দিচ্ছে। হিয়ান, অভি, রিয়ান মিলে আহানকে সামলানোর চেষ্টা করছে। কিন্তু যত সময় যাচ্ছে তত আহানের পাগলামি বেড়ে যাচ্ছে। 2 মাস পর, হাতে কফির মগ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আহান। নিজেকে আজ একদম ফুরফুরে মনে হচ্ছে। এত ঝড় ঝাপটার পর অবশেষে নিজের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েই গেল। ও কফি খাচ্ছে আর বাড়ির সামনের লাইটিংয়ের ডেকোরেশনগুলো মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ভ্রু কুঁচকে বলল, মেঘ পরি, তোমরা মেয়েরা সবকিছুতে এত টাইম লাগাও কেন বলো তো? পার্লারে মেকআপ করতে গেলে সেখানে 4 ঘন্টা লাগাবে। আর সেই মেকআপ উঠাতে ওয়াশরুমে গেলে 8 ঘন্টা লাগাবে। অদ্ভুত। তোমার অপেক্ষা করতে করতে কফি আর আমি দুজনই ঠান্ডা হয়ে গেলাম। কিন্তু তোমার দেখা পেলাম না। মেঘ হেসে দিয়ে বলল, অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। আহান বিরক্তির স্বরে বলল, অপেক্ষা করতে করতে এখন এই অপেক্ষা শব্দটার উপর ঘৃণা হয়ে গেছে। আর অপেক্ষা করতে বলো না তো। আহানের কথায় আবারও মেঘ হেসে দিল। আহান কোনা চোখে তাকিয়ে তার প্রিয়তমার মণিমুগ্ধকর হাসি দেখতে লাগল। মেঘের সার্জারিটা বেশ ভালোভাবেই সাকসেসফুল হয়েছে। ওর পুরোপুরি ভাবে সুস্থ হতে প্রায় 1.5 মাস সময় লেগেছে। মেঘ সুস্থ হওয়ার পর পরিবারের সবাই মিলে ডিসিশন নিয়ে মেঘ আর আহানের ধুমধাম করে আবার বিয়ে দিয়েছে। আহান মেঘের হাসি মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর দিকে এক পা করে এগিয়ে এসে মেঘের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, সো মিসেস আহান খান, সারা জীবনের জন্যে আপনাকে আগলে রাখার সুযোগ আমাকে দিবেন? আমাকে আপনার ঠোঁটের কোণের মিষ্টি হাসির কারণ হতে দিবেন? আমার সবকিছু উজাড় করে আপনাকে ভালোবাসার অনুমতি দিবেন? আহানের কথা শুনে মেঘ লজ্জা মিশ্রিত একটা হাসি দিয়ে মাথাটা নিচু করে আহানের হাতের উপর হাত রাখল। আহান আলতো হেসে মেঘের হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে ওকে কোলে তুলে নিয়ে রুমের ভিতরে চলে গেল। এত অপেক্ষার পর অবশেষে মেঘ আর আহানের ভালোবাসার পূর্ণতা পেল। এই অন্ধকার রাতটা সাক্ষী হলো আরেক জোড়া ভালোবাসার জুটির মিলনের। সমাপ্ত।